শিয়ালদা দক্ষিণ শাখার একটি জনপ্রিয় রেলওয়ে স্টেশন সুভাষগ্রাম। শোনা যায় সুভাষচন্দ্র বোসের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে সুভাষগ্রাম, যা আগে চাংড়িপোতা নাম ছিল। কিন্তু আদৌ কি সুভাষচন্দ্র বোস কোনোদিন এখানে এসেছিলেন? সত্যি কি এখানে তার বাড়ি আছে? সব প্রশ্নের উত্তর খুঁজতে নেতাজির জন্মতিথিতে হাজির আমরা সুভাষগ্রামে। যখন ট্রেনে করে এই স্টেশন পেরোতাম, অবাক হয়ে তাকিয়ে থাকতাম এই মূর্তিটির দিকে আর ভাবতাম, সত্যি কি এটা নেতাজির গ্রাম? আজ খুলে যাবে সব জট, প্রমাণ হবে এই নামের যথার্থতা। যেহেতু বছরে মাত্র 3টে দিন খোলা থাকে, তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি বেরালাম স্টেশন থেকে আর চেপে বসলাম টোটোতে। গন্তব্য কোদালিয়া গ্রাম, যেখানে রয়েছে ইতিহাস জড়িত সেই বাড়ি। রাস্তার পাশের মূর্তি আর তার সংলগ্ন মাঠের নাম এটাই প্রমাণ দিচ্ছিল যে এটাই সেই মহান বিপ্লবীর গ্রাম। গগনচুম্বী তিরঙ্গা দিনটাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল তার আবির্ভাব। মাঠ সংলগ্ন বাঁধানো রাস্তা দিয়ে এগোতে থাকলাম। চোখ পড়ল বোর্ডটির দিকে, আর বোর্ডে পরিষ্কার বর্ণিত রয়েছে জানকীনাথ বসুর সাথে এই বাড়ির সম্পর্ক। একটু এগোতেই রাস্তার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে এক দোতলা হলুদ রঙের বাড়ি। প্রায় 150 বছর আগে শ্রী হরনাথ বোস এই বাড়িটি নির্মাণ করেন। 28শে মে 1860 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের পিতা তথা হরনাথ বোসের পুত্র শ্রী জানকীনাথ বোস এই বাড়িতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে 1885 সালে তিনি কটকে চলে যান স্ত্রী প্রভাবতী দেবী ও 2 কন্যাকে নিয়ে। আর সেই কটকেই জন্ম আমাদের সবার প্রিয় নেতা সুভাষচন্দ্র বোসের। এর কিছুদিন পরে জানকীনাথ বোস কটক থেকে কলকাতা চলে আসেন এবং এলগিন রোডের বাড়ি, যেটা এখন নেতাজি ভবন নামে পরিচিত, সেখানেই বসবাস শুরু করেন। তবে তিনি প্রায়ই চাংড়িপোতার এই বাড়িতে আসতেন, আর সাথে সুভাষও। চাংড়িপোতা হয়েছে কোদালিয়া, আর নেতাজির নাম স্মরণে বর্তমানে তা সুভাষগ্রাম। শোনা যায় এই বাড়িটি নাকি হয়ে উঠেছিল বিপ্লবীদের আস্তানা, তাই রয়েছে সুড়ঙ্গ আর গুপ্ত দরজাও। সিঁড়িতে উপরে উঠলে দেখা মিলবে জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর অরিজিনাল ফটো ও তাদের ব্যবহৃত নানান আসবাবপত্র। বাড়ির মেন গেট থেকে বেরিয়ে পশ্চিম দিকে 10 পা এগোলেই চোখে পড়বে বহু পুরানো দালান বাড়ি। এই সেই 200 বছরের পুরানো দুর্গা দালান, যেখানে পূজার কটা দিন জানকীনাথ বসু সময় কাটাতেন তার পরিবারকে নিয়ে। শোনা যায় অষ্টমীতে এই দালানে অঞ্জলি দিতেন নেতাজি, আর 1940 সালে শেষবারের মতন তাকে এই গ্রামে দেখা গিয়েছিল। আজ সেই উঠানেই খুদেদের ক্যানভাসে নিদর্শন, কারণ এই 2 দিন চলে প্রদর্শনী। আর্টগুলো কি মানে বিক্রির জন্য তৈরি করছো? হ্যাঁ হ্যাঁ। আজকে দিনের জন্য নাকি এটা বরাবরের জন্য হয়? মানে আর এক্সিবিশনটার সময় বিক্রিটা হয়। কবে কবে এক্সিবিশনগুলো হয়? 22শে জানুয়ারি আর 23শে জানুয়ারি, এই 2 দিন চলে। আচ্ছা, আর যেখানে যারা রয়েছে তোমরা কি আর্টের স্টুডেন্ট সবাই? হ্যাঁ সবাই আর্ট স্টুডেন্ট। স্কুল কোথায় কোথায় আর্ট স্কুলে পড়ো তোমরা? এই তো এই স্কুলে মানে এখানে শেখানো হয়? হ্যাঁ হ্যাঁ, এই ক্লাবে শেখায়। ক্লাবে শেখায়, ওকে। তো এই খুদেগুলোর প্রতিভাগুলো জাস্ট দেখো। মহান আত্মারা আজও জীবিত এই খুদেদের রং তুলিতে।
তোমাদের এর নাম হচ্ছে ক্যানভাস, তাই তো? হ্যাঁ। ইনস্টিটিউশনটার নাম। হ্যাঁ, ক্যানভাস আর্ট একাডেমি। আর এখানে কতজন তোমরা থাকো, মানে শিখছো? আছি স্যারের স্টুডেন্ট বলতে গেলে প্রায় 5 থেকে 600 এর বেশি। আর 5 থেকে 600 জন হ্যাঁ। আছো। আর এই আজকের দিনের জন্যই তোমরা এই জিনিসটা তৈরি করো, হ্যাঁ, মানে হ্যাঁ। এক্সিবিশনটা চলে? হ্যাঁ, এক্সিবিশনটা হয় এবছর। আচ্ছা। 5 বছরে পা দিল। আর এই প্রাইসগুলো কে ডিসাইড করে? প্রাইসগুলো আমাদের স্যারই ডিসাইড করে। স্যারই ডিসাইড করে। আচ্ছা। কেমন কি কয়েকটা তুমি দেখাতে পারবে, স্যাম্পল দেখাতে পারবে কেমন কি প্রাইস হ্যাঁ, পড়ে? যেমন এগুলো অ্যাক্রিলিক কালারগুলো হচ্ছে 120 করে, অ্যাক্রিলিক কালারের মধ্যে স্কেচগুলো হচ্ছে 100 করে। আচ্ছা। এগুলো হচ্ছে যারা যারা এখানকার সিনিয়র রয়েছে, ওপরে এগুলো সিনিয়র, তারপর বয়স অনুযায়ী আলাদা আলাদা করে সব আচ্ছা। ডিভাইড করা হয়েছে এখানকার সব কিছুই। বাহ। এবছরে যেহেতু 5 বছরে পা দিল, আচ্ছা। আর স্যার একটা নতুন কিছু করার চেষ্টা করছে, আবার একটা বড় এক্সিবিশন করার চেষ্টা আছে স্যারের। সেটা কবে হতে পারে? স্যার এখন Decide ডেটটা ফিক্স হয়নি, তাই করেনি, তো? কিন্তু করা একটা ইচ্ছা আছে, এখানেই হবে। কালকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, মানে এক্সাম অনুযায়ী ওকে ওকে ওকে। ইয়ারলি যেটা হয় একটা। বুঝতে পেরেছি, অ্যানুয়াল যেটা। হ্যাঁ। তো খুদেগুলো প্রতিভাগুলো দেখো, দেখলে না কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে? আজকের সুভাষচন্দ্র বোধহয় রঙিন হয়েছেন এই সমস্ত খুদেদের রং তুলিতে। সত্যি মানে এই জায়গাটা আসলে আজকের দিনে অন্তত মারাত্মক লাগবে। টোটাল আর্টে ভরা। সত্যি এই সমস্ত শিশুদের প্রতিভা চোখে পড়ার মতন, তাই চোখ সরাতেই পারছিলাম না আমরা। ঘুরে ঘুরে দেখতে লাগলাম সেই শিল্পগুলি। দালানের বিপরীতে রয়েছে কোদালিয়া ডাকঘর। ইমেল মেসেজিংয়ের যুগে টিম টিম করে বেঁচে রয়েছে এই ডাকঘর। ফটকের উপরে লেখা রয়েছে হরনাথ লজ। উঠানে রয়েছে সুভাষচন্দ্রের স্ট্যাচু, যা আজ ফুলে ভরা। দক্ষিণ কোণের এই লাইব্রেরিটি তৈরি করেছিলেন জানকীনাথ বসু তার পিতার স্মৃতির উদ্দেশ্যে। বইগুলো দেখো একদম ধুলো পড়ে রয়েছে, বহু পুরানো যে বই পুঁথিপত্র যেমন হয় না, ঠিক সেভাবে পড়ে রয়েছে। লাইব্রেরির সাথেই তৈরি করা হয়েছে নেতাজি মিউজিয়াম। প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। জার্মানিতে হিটলারের সঙ্গে আলোচনা একদম শুরুতেই দেখতে পাচ্ছি। মূর্তিগুলো মানে পুরো জীবন্ত। নেতাজির ক্রিয়াকলাপ আরও একবার স্মৃতিচারিত হবে এই মিউজিয়ামে এলে।
1941 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে মহানিশ ভ্রমণ করেন। যে বাড়িটা হচ্ছে আমরা এখন নেতাজি ভবন নামে পরিচিত, সেই কাহিনীটাকে এখানে তুলে ধরা হয়েছে। সুযোগ হলো এই সমস্ত নেতাজি স্মৃতি বিজড়িত বাড়ি ও তার সত্যতা জেনে নেবার তার উত্তরসূরির কাছ থেকে। বাড়ির সম্বন্ধে মানে বাড়ি তো বহু পুরনো, কি ঠিক কি এইটা কাদের বাড়ি? এটা আমরা এক শরিক হই, আচ্ছা বসু পরিবারেরই আর এক শরিক। আচ্ছা, আপনি এখানে বাস করেন? হ্যাঁ, আমরা দীর্ঘদিন বসবাস করি। যা শোনা 250 বছরের প্রায়। আচ্ছা, ওই বাড়িটার রক্ষণাবেক্ষণ কি আপনারাই করেন? না, তাহলে ওই বাড়ির রক্ষণাবেক্ষণ রিসেন্ট কয়েক বছর আগে হেরিটেজ ঘোষণা হওয়ার পরে পিডব্লিউডি কাজটা করেছে। কিন্তু ভেতরের যা জিনিসগুলো দেখলাম সেগুলো তো ধুলো টুলোও ঝাড়া হয় না, এই জিনিসগুলো খুব কষ্ট করে লাগলো। সেটা দেখুন একটু বিতর্কিত বিষয়। প্রথম কথা, পার্মানেন্ট কোনো লোক নেই, আচ্ছা, এখনো পর্যন্ত ঠিক হয়নি আর কি। মানে লোককে দেখানোর জন্য একজন না থাকলে অন্তত কেয়ারটেকার হিসেবে সেটা সাধারণ মানুষের একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু সেটা বাস্তবায়িত হতে গেলে যে প্রসিডিওর সেই অনুযায়ী তো এখনো সম্পূর্ণ হয়নি আর কি। একটা পার্মানেন্ট লোক রাখতে গেলেও 100 বার তার ব্যয়ভার বহন করার একটা প্রসেস আছে, সেইগুলো এখনো ঠিক হয়। তাই যে নিরাপত্তাগুলো ওগুলো তো আপনারাই দেখেন, তালা চাবি দিয়ে রাখা না, ওইখানে এক ভদ্রলোক আছেন, উনি দীর্ঘদিন ধরে থাকেন, ওনার কাছেই চাবি দেওয়া থাকে। আর সেরকম কিছু জিনিস তো নেই, নিরাপত্তা বলতে প্রয়োজনও হয় না প্রায়। এখানে ওনার ব্যবহৃত জিনিস সেই অর্থে কিছু নেই। এই কেটলি ফেটলিগুলো রয়েছে, এগুলো ওগুলো রয়েছে, এখন ওইটা বলা হয় যে ব্যবহার হতো, আদৌ হতো কিন্তু কিনা? উনি আদৌ এখানে সেই কবার এসছেন সেটাও একটা ব্যাপার। হয়তো পুজো টুজো এখানে দুর্গা পুজোটা হয় এখানে? এই সামনেই ঠাকুর দেখা। আচ্ছা, ওটা কি আপনারাই করেন? না, আর এক শরিকরা ওরা যৌথভাবে করে। আর তার আরেকটু এগিয়ে গিয়ে যে লাইব্রেরিটা রয়েছে ওটা ওনার ঠাকুরদার নামে আছে, হরনাথ মিনাপাড়া। ওটা কারা মেনটেন করে? ওইটা সরকারের হাতে আছে। ওটা তো দেখলাম একটু বেটার অবস্থা। হ্যাঁ, ওটা একটা মিউজিয়াম আছে। হ্যাঁ দেখেছি, ওটা ভালো। যে মাঠ থেকে শুরু করেছিলাম গল্প, সেই মাঠে এসে শেষ করলাম। আর এতক্ষণে অন্তত বুঝতে পেরেছে যে এই 23 তারিখ বা 26 তারিখ আসলে এখানে যে ফিলিংসটা, এই যে নস্টালজিক ব্যাপারটা, ঠিক আছে, আমার কথায় আটকে যাচ্ছে, সেটা এখানে না আসলে বিশ্বাস করতে পারবে না। আর কি বলবো, অনেক বিতর্ক রয়েছে, যেটা অলরেডি তোমাদেরকে বললাম, যে এই বাড়িতে কতদিন সুভাষচন্দ্র ছিলেন বা আদৌ এসেছিলেন কি না, সেই নিয়ে অনেক বিতর্ক আছে। তবে আপাতত এটা হেরিটেজ বিল্ডিং হিসাবে দেখানো হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে। আর এই 3টে দিনের মধ্যে একটা দিন অন্তত ঘুরে যাও, আশা করি খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, তো ছোট্ট ভিডিও, ছোট্ট ডকুমেন্টারি এখানে আমরা কমপ্লিট করছি। আশা করি খুব খুব ভালো লাগছে, তার জন্য একটা ছোটো করে লাইক দিয়ে যাও। সূর্য অস্ত হলেও অস্ত চায় না মহান মানুষগুলির। স্মৃতির মণিকোঠায় আজও আলোক দান করে চলেছেন আমাদের সবাপ্রিয় নেতাজি। স্মরণ হয়ে থাকবে তার এই বাড়ি, তার প্রতিচ্ছবি, তার আত্মত্যাগ, তার অনুপ্রেরণা, তার আদর্শ। জয় হিন্দ, বন্দে মাতরম।